জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য 10 মিলিয়ন পাউন্ড সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান ব্রিটেনের আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট। ব্রিটিশ মন্ত্রী বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক পুনরুদ্ধার এবং স্থিতিশীলতা আনতে ডক্টর ইউনূস সরকার যে কর্ম পরিকল্পনা নিয়ে আগাচ্ছে তাতে যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দুই দেশের অর্থনীতি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও অভিবাসন নিয়ে আলোচনা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্রিটেনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্য আশা করে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে উত্তরণের পরবর্তী ধাপে পৌঁছাতে ডক্টর ইউনূস একটা কর্ম পরিকল্পনা হাতে নেবেন। We expect Professor Yunus to lay out his vision for how all that will unfold, and the UK will seek to support the people of Bangladesh as they move forward in the next phase. We want to support the government because it is in this period of transition. We want to support the interim government in all the work that it's doing. কোনো ফ্লাইটের মাধ্যমে স্বর্ণ চোরাচালান হলে এখন থেকে সেই এয়ারলাইন্সকেও জবাবদিহি করতে হবে। স্বর্ণ চোরাচালান বন্ধে কঠোর আইন করা হবে বলেও জানান তিনি। সকালে যাত্রী সেবার মান বাড়াতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস এলাকায় হেল্প ডেস্ক উদ্বোধনের সময় তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আগের থেকে বিমানবন্দরের সেবার মান অনেক উন্নত হয়েছে। নাগরিক হিসেবে বিমানবন্দরের সেবা পাওয়া যাত্রীদের অধিকার। বিমানবন্দরের কর্মীরা যাত্রীদের হাসি মুখে সেবা দিচ্ছে বলেও জানান তিনি। হেল্প ডেস্ক থেকে প্রবাসীরা সব ধরনের তথ্য সেবা পাবে বলেও জানান তিনি। ব্যাগেজ রুলস নিয়ে কাজ করা হচ্ছে, কিছু সংযোজন বিয়োজনের কাজ চলছে বলে জানান এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ই রিটার্নকে আরও কার্যকর করা হচ্ছে। সবাইকে ই রিটার্ন ব্যবহার করে ট্যাক্স দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে উৎসাহিত করা হচ্ছে বলেও জানান তিনি। আগামী বছর মোবাইল অ্যাপ চালু করা হবে, তাতে রিটার্ন জমা আরও সহজ হবে। সকল কর্পোরেট ট্যাক্স অনলাইনে দেবার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। আসন্ন রমজানকে সামনে রেখে খেজুর সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ভোজ্য তেলের শুল্ক 10 থেকে 5% নামিয়ে আনা হচ্ছে। দেশের রেভিনিউ কমলেও সবাই উপকৃত হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। এয়ারক্রাফটের ভিতরে এই আলাদা করে প্রথিত করে এটা স্বর্ণ ওখানে ঢুকলো এবং কিভাবে এটা আসলো, এর দায় দায়িত্ব কিন্তু তাদেরকে নিতে হবে। সেক্ষেত্রে আমরা যদি সম্ভব হয়, আমি জানি না আমাদের এক্সিস্টিং আইন কি বলে, যে যাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে সেই সকল এয়ারক্রাফটগুলোকে আমরা নিষিদ্ধ করবো, যে তারা আমাদের এখানে রুট পারমিট পাবে না। সোজা কথা হলো যে প্রত্যেকটা জায়গায় আমরা ডিসিপ্লিন আনতে হবে। গত 100 দিনে রাজস্ব খাত ও বিভিন্ন প্রকল্পে 86,000-এরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার, জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, বিসিবি পুনর্গঠনের কাজ চলছে, হয়ে গেলেই ক্রিকেট বোর্ডের কার্যক্রম আরও গতিশীল হবে। নিয়মতান্ত্রিকভাবে আমরা বিসিবিতে পরিবর্তনটা এনেছি এবং এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে, কারণ অনেক ডিরেক্টররা এখন নেই এবং কিভাবে নতুন ডিরেক্টর বা আমরা যে বিসিবির গঠনতন্ত্র আছে তার ভিত্তিতে নতুন ডিরেক্টরদেরকে আমাদের নিতে হবে এবং ক্রীড়া সংস্থাগুলো এখনো পুনর্গঠন হয়নি, পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে, আপনারা জেনেছেন। সেগুলো পুনর্গঠন হলে তার মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়েই আরও নতুন ডিরেক্টর ইনক্লুশন হবে। তারপরে বিসিবির ডিপার্টমেন্টগুলো ডিস্ট্রিবিউট করার ব্যাপার আছে এবং সেগুলো ডিস্ট্রিবিউট করার মাধ্যমে বিসিবির কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আমি মনে করি। আওয়ামী লীগ সরকারের সময় দেশের বিভিন্ন স্থানে গুম ও নির্যাতনের অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর 53 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও 7টি অভিযোগ দায়ের করেছে ইসলামী ছাত্র শিবির। বেলা 11:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে আসেন ছাত্র শিবিরের 7 জন কর্মী। বিভিন্ন সময়ে গুম করার পর গুলি করে পঙ্গু করে দেয়া, মিথ্যা মামলা ও হত্যা চেষ্টার মতো অভিযোগে র্যাব ও সাদা পোশাকের পুলিশ সহ 53 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তারা। আওয়ামী লীগ শাসনকালে বিভিন্ন সময়ে ছাত্র শিবিরের অনুষ্ঠানে, মিছিলে অংশ নিতে আসা কর্মীদের ধরে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী এসব ঘটনা ঘটায় বলেও জানান তারা। সামষ্টিকভাবে 7টি অভিযোগে আলাদা আলাদাভাবে এই ভিকটিমের পক্ষ থেকে দায়ের করেছি। তারা তাদের উপর যে নির্যাতন চালিয়েছেন এই আওয়ামী লীগ সরকার বা প্রশাসন, এই নির্যাতনের তারা বিচার চায় এবং যারা মিসিং আছে, এই মিসিং পরিবার এখানে উপস্থিত আছেন। আমরা যেহেতু আমাদের জনশক্তি তারা আছে, আমরা সংগঠনের পক্ষ থেকেও এই প্রত্যাশা জানিয়েছি
যে যারা এই জুলুম নির্যাতন চালিয়েছে তারা যেন এই শাস্তির আওতায় আসে। পাণ্ডুলিপি পরিমার্জনের কারণে বই ছাপাতে দেরি হচ্ছে, তবে জানুয়ারিতেই বই হস্তান্তর করা সম্ভব হবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সার্বিক কার্যক্রম নিয়ে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় সহকারী প্রাথমিক শিক্ষকদের 10ম গ্রেডে উন্নতিকরণের দাবির বিষয়ে তিনি বলেন, প্রাথমিকের সহকারী শিক্ষকদের গ্রেড উন্নতিকরণ বাস্তবসম্মত হবে না, তবে পদোন্নতি যাতে নিয়মিত হয় সেই ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন করা হবে। সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এই সভায় সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটের শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষক সংকট সহ শিক্ষা ব্যবস্থার সার্বিক প্রতিবন্ধকতা তুলে ধরেন। কিছু কিছু পরিবর্তন করার প্রয়োজন ছিল, ফলে যে পাণ্ডুলিপিগুলো তৈরি হয়েছিল সেই পাণ্ডুলিপিগুলোকে আবার কিছুটা পরিমার্জন করতে হয়েছে। এই কারণেই আমরা কিছুটা বিলম্বিত হয়েছে, কিন্তু আমরা প্রক্রিয়া চালাচ্ছি, অগ্রসর হচ্ছে। ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের বইগুলো ছাপানোর, এবং আমরা আশা করছি যে জানুয়ারিতেই আমরা সব বই, বিশেষত প্রাইমারির সব বই আমরা বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারবো। টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মাওলানা ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী। সকাল 7:30টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় এর আনুষ্ঠানিকতা। প্রথমে তার সমাধি ঘিরে গড়ে ওঠা মাজারে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের ভিসি, পরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও ভাসানী পরিবারের সদস্যরা। এছাড়া মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মসজিদে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হচ্ছে। রয়েছে আলোচনা সভা সহ নানা আয়োজন। মাজার প্রাঙ্গণে চলছে সপ্তাহব্যাপী মেলা। এর আগে ভোর থেকে মাজার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন ভাসানীর অনুসারীরা। ট্রাম্প প্রশাসনের জ্বালানি দপ্তর বা ডিপার্টমেন্ট অব এনার্জির দায়িত্ব নিতে যাচ্ছেন তেল গ্যাস ইন্ডাস্ট্রির অন্যতম সফল নির্বাহী ক্রিস রাইট। ডেনভারের তেল পরিষেবা সংস্থা লিবার্টি এনার্জির প্রধান দায়িত্ব পালন করছেন ক্রিস। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পক্ষে শক্ত অবস্থানের জন্য বারবার আলোচনায় এসেছেন তিনি। জ্বালানি সক্ষমতা ও বিদ্যুৎ উৎপাদন বাড়তে তেল ও গ্যাস শিল্পে সর্বোচ্চ গুরুত্ব দিতে চান যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহু দশক পর দেশটিতে বিদ্যুতের চাহিদা বাড়তে থাকায় ক্রিস রাইটের মতো অভিজ্ঞ ব্যক্তিকে জ্বালানি দপ্তরের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৈশ্বিক জোট গঠনের বিষয়টিকে একেবারেই সমর্থন করেন না ট্রাম্প। অতীতে জলবায়ু আন্দোলনের সাথে জড়িতদের জীবন্ত আতঙ্ক বলে ঠাট্টা করেছেন ক্রিস রাইট। আরও দাবি করেছেন ডেমোক্র্যাটদের পরিবেশ নীতি আর সোভিয়েত সমাজতন্ত্র একই জিনিস। চীনের একটি কলেজে সাবেক শিক্ষার্থীর হঠাৎ ছুরিকাঘাতে 8 জন নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ছুরিকাঘাত করা সেই ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার চীনের জিয়াংশু প্রদেশের উক্সি শহরে একটি কলেজে ঘটে এই হতাহতের ঘটনা। এতে আহত হন আরও 17 জন। পুলিশ জানায় শিক্ষার্থীদের উপর হামলা করা সেই যুবক এই কলেজের সাবেক শিক্ষার্থী। পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় সার্টিফিকেট না পেয়ে বেশ বিক্ষিপ্ত ছিলেন সাবেক সেই শিক্ষার্থী। এর কয়েকদিন আগেই চীনের ঝুহাই শহরে ভিড়ের মধ্যে সাধারণ মানুষের উপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় 35 জন নিহত হন, আহত হন আরও 43 জন। স্পেনের ভ্যালেন্সিয়ায় ভয়াবহ বন্যায় হাজার হাজার গাড়ি অকেজো হয়ে পড়ে রয়েছে। বন্যার পানি সরে গিয়ে ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে ক্ষত চিহ্ন। বন্যার পানির নিচে রয়ে গেছে ধ্বংসস্তূপ। ভ্যালেন্সিয়ার মাসানাসা সহ অন্যান্য শিল্পাঞ্চল, শপিং কমপ্লেক্স আর আবাসিক এলাকাগুলোতে কাদা মাটিতে ডুবে অকেজো হয়ে পড়ে রয়েছে শত শত গাড়ি। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা যখন আবর্জনা সরাতে ব্যস্ত, তখন বাধার মুখে পড়তে হচ্ছে এসব গাড়ির ব্যবস্থা করতে গিয়ে। ভবনের নিচে পার্কিংয়ে গাড়ি পড়ে থাকায় ব্যাহত হচ্ছে পরিচ্ছন্নতা কার্যক্রম। ভ্যালেন্সিয়া চেম্বার অব কমার্স জানায়, বন্যার কারণে 1,37,000 গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শেষ করছি এখন চারদিকের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv এই লিঙ্কে।